আমার দাদা ও বৌদি জোর জবরদস্তি চেতন নামের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। তারপর ফুলশয্যার রাতে আমার দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কারণ আমার বর সাপের মতো জিহবা বের করে আমার সঙ্গে অদ্ভুত ব্যবহার করেছিল। শুধু তাই নয়, ফুলশয্যার রাতে আমার বর নিজের শরীরে জামা কাপড় খুলে সাপের মতো বিছানায় গড়াগড়ি দিচ্ছিল। বরের এই রকম অবস্থা দেখে ফুলশয্যার রাতেই আমি ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। আমার বরের সত্যিটা জানার পরে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমার জীবনের এই অদ্ভুত গল্প আপনাদের শোনাতে চলেছি। গল্পটি শোনার পরে আপনাদের চোখ থেকে জল চলে আসবে। আমার নাম সুতপা। আমি দাদা ও বৌদিকে অনেকবার বলেছিলাম যে আমি চেতনকে বিয়ে করতে চাই না, কিন্তু আমার দাদা ও বৌদি আমার একটাও কথা শুনেনি। আসলে আমার মায়ের মারা যাওয়ার পরে আমাদের পুরো সংসারটাই তছনছ হয়ে গেছিল। মায়ের মারা যাওয়ার পরে বাবা একদম অসুস্থ হয়ে পড়েছিল। এখন তো বাবার এমন অবস্থা হয়ে গেছে যে আজ আমার বাবা থাকতেও বাবা নেই। বাবা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। মায়ের মারা যাওয়ার পরে বাবা শোকে আজ অসুস্থ হয়ে পড়েছে। তারপর মায়ের মারা যাওয়ার পরে দাদা নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করেছে। বিয়ের পরে বৌদি আমাদের বাড়িটাকে ভালোভাবে সামলেছে। বাবার দেখাশোনার জন্য দাদা একটা লোক রেখেছে, যে সারাদিন আমার বাবার দেখাশোনা করে। আমি এই বাড়ির ছোট মেয়ে। আমরা এক ভাই ও এক বোন। ছোট থেকে দাদা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু জানি না কেন বিয়ের ব্যাপারে দাদা আমার মনের কথা বোঝার চেষ্টা করেনি। আমি আজ পর্যন্ত দাদার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু বিয়ের ব্যাপারে যখন দাদাকে বললাম যে আমি একটা ছেলেকে পছন্দ করি এবং তার সঙ্গেই বিয়ে করতে চাই, কিন্তু দাদা আমার একটাও কথা শোনেনি। দাদা যখন জানতে পারল আমি প্রণব নামের একটা ছেলেকে ভালোবাসি এবং সে আমাদের পাশের পাড়াতেই থাকে, তারপর আমি দাদাকে হাত জোর করে অনুরোধ করেছিলাম যাতে একবার প্রণবের সঙ্গে দেখা করে এবং আমার বিয়ের ব্যাপারে যাতে প্রণবের সঙ্গে কথা বলে। সেদিন দাদা বাড়ি ফিরে এসে আমাকে অনেক বকাবকি করেছিল এবং বলেছিল, তুই আর কোনো ভালো ছেলে পেলি না? তুই যেই ছেলেটাকে ভালোবাসিস সেই ছেলেটা বেকার, সে কোনো কাজ করে না। ওই বেকার ছেলেকে বিয়ে করে তুই কোনোদিন সুখে থাকতে পারবি না। ওদের বাড়িঘর খুব একটা ভালো না। আমি খোঁজ খবর নিয়েছি, আর সব কিছু জেনে শুনে তোর বিয়ে একটা ওই রকম ঘরে আমি দিতে পারবো না। তোকে আমি ছোট থেকে সব কিছু দিয়েছি, তোকে রাজরানীর মতো করে মানুষ করেছি, তাহলে ওই রকম বাড়িতে কি করে থাকতে পারবি? তাই আমি তোর বিয়ে চেতনের সঙ্গে ঠিক করেছি। তোর বিয়ে কিছুদিনের মধ্যে চেতনের সঙ্গেই হবে, আর এই ব্যাপারে কোনো কথা হবে না। এটাই আমার শেষ কথা। আমি প্রণবকে অনেক ভালোবাসতাম এবং প্রণবও আমাকে অনেক ভালোবাসতো। আমি টাকা বা সম্পত্তি দেখে প্রণবকে ভালোবাসিনি। প্রণব খুব দয়াশীল এবং ভদ্র স্বভাবের ছেলে ছিল। সে একজন স্বাধীন মনের বুদ্ধিমান ছেলে। আমি তার গুণ দেখে তাকে ভালোবেসেছিলাম, কিন্তু দাদা ও বৌদি জোর করে আমার চেতনের সঙ্গেই বিয়ে দিয়েছিল। আসলে চেতন আমার বৌদির অনেক দূর সম্পর্কের আত্মীয় ছিল। ভেবেছিলাম বৌদিকে বুঝিয়ে বললে হয়তো বৌদি আমার মনের কথা ভেবে দাদাকে বোঝাবে, যাতে আমার বিয়ে প্রণবের সঙ্গে দেয়। কিন্তু বৌদিও দাদার মতো আমাকে কথা শোনাতে ছাড়েনি এবং সে জোর করে দাদাকে বলে আমার বিয়ে চেতনের সঙ্গে দেয়। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন চেতনকে নিজের স্বামী রূপে গ্রহণ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ আমার বৌদি আগেই চেতনকে সব কিছু বলে দিয়েছিল যে আমি প্রণব নামের একটা ছেলেকে ভালোবাসতাম। এতে চেতনের কোনো আপত্তি ছিল না। সে বৌদিকে বলেছিল বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে যাবে। বিয়ের পরে সুতপা যখন আমার ভালোবাসা পাবে তখন প্রণবকে ভুলে যাবে। এদিকে প্রণব চেতনের সঙ্গে আমার বিয়ের আগে দাদার সঙ্গে অনেকবার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যতবার প্রণব দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে ততবার দাদা তাকে অপমান করেছে। দাদা যখন প্রণবের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়নি, তখন আমি প্রণবকে বলেছিলাম আমরা দুইজন পালিয়ে বিয়ে করব, কিন্তু প্রণব এই প্রস্তাবে রাজি হয়নি। সে বলেছিল পালিয়ে বিয়ে করে আমরা দুইজন কখনোই সুখে থাকতে পারবো না। বড়দের আশীর্বাদ ছাড়া বিবাহিত জীবন অসম্পূর্ণ থাকে। বাধ্য হয়ে দাদা ও বৌদির মুখের দিকে চেয়ে চেতনকে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে এলাম। বিয়ের দিন দাদা ও বৌদি আমার সঙ্গে বসে অনেকক্ষণ কথা বলেছিল। দাদা বলেছিল, সুতপা, তুই এমন কোনো কাজ করিস না যাতে আমার নাক কাটা যায়। আমি তোর ভালোর জন্যই চেতনের সঙ্গে বিয়ে দিচ্ছি, যাতে তুই সুখে থাকতে পারিস। ওই সময় বৌদি আমাকে বলল, বিয়ের পরে আবার সমস্ত গয়নাগাটি নিয়ে প্রণবের সঙ্গে পালিয়ে যেও না, কিন্তু এতে আমাদের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। তুমি প্রণবকে ভুলে গিয়ে চেতনকে নিজের মনের জায়গা দাও, তাহলে তুমি সুখে থাকবে। সবাই নিজের মনের মতো কাজ করছিল,
কিন্তু কেউ একবারও আমার মনের অনুভূতি বোঝারও চেষ্টা করেনি। চেতনের সঙ্গে বিয়ে করার পরে প্রথমে ১-২ মাস সব কিছু ঠিক ছিল। আমার সময় লেগেছিল প্রণবকে ভুলতে। ধীরে ধীরে প্রণবকে আমি নিজের মন থেকে বের করে চেতনের জন্য নিজের মনে জায়গা তৈরি করে নিয়েছিলাম। ভেবেছিলাম অতীতে আমার সঙ্গে যা হওয়ার তা তো হয়েই গেছে। এবার আমি চেতনের সঙ্গে আমার বিবাহিত জীবন খুব ভালোভাবে কাটাবো। ধীরে ধীরে সব কিছু ভুলে গিয়ে আমি চেতনের সঙ্গে এগিয়ে যাচ্ছিলাম। আমার দাদা পণ হিসাবে চেতনকে অনেক টাকা দিয়েছিল। শুধু তাই নয়, আমাকে অনেক গয়নাও দিয়েছিল এবং অনেক দামি দামি আসবাবপত্রও দিয়েছিল। আমার দাদা কোনো কিছু বাদ রাখেনি। বিয়ের পরে বুঝতে পেরেছিলাম যে আমার ব্যাপারে সব কিছু জানার পরেও চেতন কেন আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, শুধুমাত্র টাকার জন্য। আমার দাদা তাকে টাকা দিয়ে কিনে নিয়েছিল এবং সে শুধুমাত্র টাকার লোভেই আমাকে বিয়ে করেছিল। বিয়ের ৩ মাস পরে চেতনের আসল চেহারা প্রকাশ পায়। বিয়ের ৩ মাস পরে বুঝতে পারলাম দাদা আমার বিয়ে একটা ভুল ছেলের সঙ্গে দিয়েছে, যে আমার যোগ্যই ছিল না। সে মাঝে মধ্যে রাতের বেলা বাড়ির বাইরে থাকতো এবং সারা রাত পেরিয়ে যাওয়ার পরে সকালবেলা বাড়ি ফিরত। না জানি সে সারা রাত ধরে বাইরে কী করত। আমি যখন জিজ্ঞেস করতাম সে সারা রাত ধরে বাড়ির বাইরে কী করে, তখন সে আমাকে একটাই কথা বলতো, আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসবে না, তুমি নিজের কাজের সঙ্গে মতলব রাখো। আসলে চেতন গ্রামের বাড়ি ছেড়ে এই শহরে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকতো। চেতন একটা বেসরকারি সেক্টরে কাজ করত এবং সেখান থেকে মোটামুটি ভালো টাকা মাইনে পেত। এইভাবে চেতন প্রায় দিনই বাড়ির বাইরে থাকতো। তখন আমার সন্দেহ হয়েছিল হয়তো সে বাড়ির বাইরে গিয়ে নতুন নতুন মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। বাড়িতে থেকে আমি তার ব্যাপারে কিছুই জানতে পারতাম না এবং এই কথাগুলো আমি কাউকে বলতেও পারছিলাম না। আসলে গ্রামের বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি, দেওর এবং আমার ভাসুরেরা থাকতো, কিন্তু আমি চেতনের সঙ্গে শ্বশুরবাড়ি ছেড়ে এই শহরেই থাকতাম। তাই আমার এক এক সময় মনে হতো গ্রামের বাড়িতে একসঙ্গে থাকলে হয়তো চেতনের এই রকমভাবে সারা রাত ধরে বাড়ির বাইরে থাকার কোনো মতেই সাহস হতো না। একদিন রাত ৩টে বাজছিল, কিন্তু চেতন তখনও বাড়ি ফিরে আসেনি। আমি তখন না পেরে তাকে ফোন করে যাচ্ছিলাম। চেতন যখন সারা রাত বাড়ির বাইরে থাকতো তখন সে আমার ফোনও রিসিভ করতো না। সেদিন আমি তাকে সারা রাত ফোন করেছিলাম, কিন্তু সে আমার ফোন রিসিভ করেনি। মাঝে মধ্যে সে যখন বাড়ির বাইরে থাকতো তখন সে নিজের ফোনটাকে সুইচ অফ করে রাখতো, যাতে আমি তাকে ফোন করতে না পারি, এবং আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম। তারপর সেদিন সকালবেলা যখন সে বাড়ি ফিরে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এইভাবে প্রায় দিন রাতের বেলা বাড়ির বাইরে কি করো? কোথায় যাও তুমি? নিশ্চয়ই তোমার কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, নইলে তুমি সারা রাত ধরে বাড়ির বাইরে কেন থাকো? এমনকি তুমি আমার ফোনও রিসিভ করো না। এমনকি তুমি নিজের ফোনটা সুইচ অফ করে রাখো, যাতে আমি তোমাকে ফোন করতে না পারি এবং আমি এইগুলো সব বুঝতে পারি। চেতন তখন আমার কথা শুনে অনেক রেগে আমার দিকে এগিয়ে এসে বলল, সব কিছু জানার পরেও আমি তোমার মতো একটা চরিত্রহীন মেয়েকে বিয়ে করেছি। তাই একটা কথা মনে রাখবে, তোমাকে তো কোনো ছেলেই বিয়ে করতো না, কিন্তু আমি তোমাকে বিয়ে করে তোমার উপরে অনেক দয়া করেছি। তাই আমাকে এরপর থেকে কোনো রকম প্রশ্ন করবে না। আমার যখন ইচ্ছা হবে আমি বাইরে যাব এবং আমার যার সঙ্গে ইচ্ছে হবে আমি তার সঙ্গে ঘুরব, আর যখন ইচ্ছে হবে আমি বাড়ি ফিরে আসব। সেদিন চেতনের মুখ থেকে এই কথাগুলো শোনার পরে আমি আর সহ্য করতে না পেরে সেদিন রাতের বেলাতেই বৌদিকে ফোন করে চেতনের ব্যাপারে সব সত্যি কথা বলে দিয়েছিলাম। বৌদি সব কথা শোনার পরে আমাকে বলেছিল, তুমি চেতনের ব্যাপারে এসব মিথ্যে কথা বলছো, তুমি চেতনকে বদনাম করার চেষ্টা করছো। আমি খুব ভালোভাবে চেতনকে চিনি ও জানি। সে এরকম ছেলে নয়, সে খুব ভালো, সে খুবই ভদ্র ছেলে, বলেই তো তোমার সঙ্গে বিয়েটা দিয়েছিলাম। বৌদি তো আমার কোনো কথা বিশ্বাস করতে রাজি হয়নি। বৌদি যখন আমার কোনো কথা বিশ্বাস করেনি তখন আমি বাধ্য হয়ে দাদাকে ফোন করে চেতনের ব্যাপারে সব সত্যি কথা বলে দিয়েছিলাম। তখন দাদা আমাকে বলেছিল, তোর বৌদি আমাকে সব কথা বলেছে, আর আমি জানি তোর মনে এখনও প্রণব আছে, আর ওই জন্যই তুই চেতনের ব্যাপারে এইসব মিথ্যে কথা বলে তার সঙ্গে নিজের সংসারটা নষ্ট করতে চাইছিস। আমি তো কিছুতেই দাদাকে এটা বুঝিয়ে উঠতে পারিনি যে আমার মনে আর প্রণবের জন্য কোনো জায়গা নেই। আমি তো নিজের সংসারে মন দিয়েছি, কিন্তু চেতন যা শুরু করেছিল তাতে চেতনের উপরে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। চেতন মাঝে মধ্যে রাতের বেলা ব্যাগের মধ্যে কিছু একটা লুকিয়ে আনতো এবং ঘরের ভিতর দরজা বন্ধ করে ওই ব্যাগটাকে আলমারির ভিতরে ভরে রাখতো। আমি যখন তাকে জিজ্ঞেস করতাম সে আমার থেকে লুকিয়ে ব্যাগের মধ্যে কী আনে,
কিন্তু চেতন আমাকে কোনো দিন সত্যি কথা বলতো না। একদিন রাত ২টোর সময় চেতন যখন বাড়ি ফিরে এলো, সেদিন তাকে দেখার পরে ভয়ে আমার পুরো শরীর কাঁপছিল। সেদিন বাড়ি ঢোকার পরে আমি যখন জিজ্ঞেস করলাম, "কেন তুমি এত রাতে বাড়ি ফিরেছ? সারা রাত কোথায় ছিলে?" তখন সে চুপচাপ আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ঘরের ভিতর ঢুকে গিয়ে দরজাটাকে ভেতর থেকে লক করে দিল। আমি তখন দরজায় বাড়ি দিয়ে বললাম, "ভেতর থেকে দরজা কেন লক করেছ? দরজা খোলো। আজ তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি বাড়ির বাইরে সারা রাত কী করো?" আমি যখন জোরে জোরে দরজায় বাড়ি মারছিলাম, তার কিছুক্ষণ পরে সে বাইরে এলো। সে যখন রুম থেকে বাইরে বেরিয়ে এলো, তখন তার মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখটা অনেক ভয়ঙ্কর হয়েছিল। তার চোখ মুখ পুরো লাল হয়েছিল এবং চোখ দুটো অনেক বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল। আমি তখন ভয়ে তার দিকে তাকিয়ে বললাম, "তোমার চোখ মুখ কেন লাল হয়েছে? কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন?" আমি প্রায় ১ ঘন্টা ধরে বরকে প্রশ্ন করে যাচ্ছিলাম, কিন্তু সে চুপচাপ মুখটাকে গম্ভীর করে ঘড়ির দিকেই তাকিয়েছিল এবং আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি। তারপর ঘড়িতে যখন ৪টা বাজে, তখন সে চেয়ার থেকে তাড়াতাড়ি উঠে একটা খাতা ও কলম নিয়ে এসে খাতার মধ্যে আমাকে লিখে দিল যে আমার জন্য ১ গ্লাস ঠান্ডা দুধ নিয়ে এসো। আমি তখন বরকে বললাম, "তুমি কি মুখে কথা বলতে পারছো না? তুমি এইভাবে লিখে লিখে কেন কথা বলছো? কি হয়েছে তোমার?" তারপর বর আবার খাতার মধ্যে লিখে দিল যে আজ আমার মৌন ব্রত আছে। আমি কথা বলতে পারবো না। ওই লেখাটা দেখার পরে আমি তাকে বললাম, "তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আজকে এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো? কি হয়েছে তোমার?" সে আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে ইশারা করে আমার দিকে বড় বড় চোখ করে হাতের ইশারা করে দুধ আনতে বলল। আমি তখন ভয়ে তাড়াতাড়ি করে ১ গ্লাস ঠান্ডা দুধ নিয়ে এলাম। দুধটা আনার পরেই সে গ্লাস থেকে বাটিতে দুধটা ঢেলে দিল। আমি তখন বললাম, "তুমি দুধটা বাটিতে কেন ঢেলে দিলে? গ্লাসে তো ঠিক ছিল।" সে তখন চেয়ার থেকে উঠে ইশারা করে আমার মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলল। তারপর আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ আমার বর বাটিতে দুধ ঢালার পরে পশু পাখিদের মতো জিভ বের করে চেটে চেটে দুধ খাচ্ছিল। তাকে ওই অবস্থায় দেখে আমি মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়লাম এবং কাঁদতে কাঁদতে বরকে বললাম, "তুমি এরকম কেন করছো? যখন থেকে বাড়ি এসেছো একটার পর একটা উদ্ভট কাণ্ড করে যাচ্ছ।" ওইরকমভাবে দুধ খাওয়ার পরে সে চেয়ার থেকে উঠে বেডরুমে গিয়ে যা করতে শুরু করলো, সেটা দেখে তো আমার মনে হচ্ছিল আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যাবে। কারণ দুধ খাওয়ার পরে আমার বর যখন ঘরে গেল, তখন দেখলাম সে নিজের গায়ের সব জামাকাপড় খুলে ফেলে বিছানায় শুয়ে সাপের মতো অঙ্গিভঙ্গি করছিল। তাকে ওই রকম অবস্থায় দেখে আমি না পেরে ভয়ে বাথরুমের ভিতরে ঢুকে কাঁদছিলাম, এটা ভেবে যে এবার আমি কি করব এবং এই কথাগুলো আমি কাকে বলবো। কারণ আমার বর তো আমাকে সত্যি কথা বলতে রাজিই ছিল না। সেই রাতটা আমার জীবনের সবথেকে খারাপ রাত ছিল। আজও আমার যখন সেই রাতের কথা মনে পড়ে, তখন ভয়ে আমার পুরো শরীরের লোম খাড়া হয়ে যায়। তারপর আমি যখন সকালবেলা বাথরুম থেকে বেরিয়ে এলাম এবং রুমের দিকে চেতনকেই দেখতে যাচ্ছিলাম, তখন শুনতে পেলাম চেতন কারো সঙ্গে ফোনে কথা বলছিল। সে বলছিল সমস্ত সোনা গয়না টাকা পয়সা যদি ফোনে কথা বলা ব্যক্তিটাকে দিয়ে দেয়, তাহলে সে নাকি একদিনে অনেক বড়লোক হয়ে যাবে। তার মুখ থেকে শব্দ শুনতে পেয়ে আমি খুশি হয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরে দরজা খুলে চেতনের কাছে গেলাম এবং তার হাত ধরে বললাম, "এখন তো তুমি কথা বলছো, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? কাল রাতে তোমার কি হয়েছিল? কেন তুমি রাতের বেলা ওই রকম করছিলে? তোমার ওই রকম অবস্থা দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এবং ভয়ে আমি বাথরুমে ঢুকেই বসেছিলাম।" চেতন তো আমার কোনো কথার গুরুত্ব না দিয়ে সে নিজের খেয়ালেই ছিল। জানি না সে কি ভাবছিল এবং তার মনের মধ্যে কি চলছিল। তারপর সে একটা ব্যাগ বের করে আলমারির ভিতর থেকে যত টাকা ও সোনা গয়না ছিল সেগুলো বের করে ব্যাগের মধ্যে ভরতে শুরু করে দিল। আমি যে কাল রাত থেকে তার জন্য চিন্তিত ছিলাম, সেগুলোর ব্যাপারে চেতনের কোনো কিছু যায় আসেনি। সে একবারও আমার দিকটা ভেবেই দেখেনি। সে একবারও এটা ভাবেনি যে তার জন্য কাল রাতে আমি কত কষ্ট পেয়েছিলাম। তারপর চেতন যখন আমার সোনা গয়না ও দাদার দেওয়া নগদ টাকা ব্যাগের মধ্যে ভরতে শুরু করেছিল, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, "তুমি এত সকালে তাড়াহুড়ো করে টাকা পয়সা ও সোনা গয়না নিয়ে কোথায় যাচ্ছ?" সে তখন আমাকে বলল, "আমার রাস্তায় একদম বাধা দিবে না। এই সোনা গয়না ও টাকা পয়সা দিয়ে আমি একটা নাগিনীকে নিজের অর্ধাঙ্গিনী করব এবং আমি অনেক টাকা ও নাগমণির মালিক হয়ে যাব।" চেতনের কথা শোনার পরে আমি তাকে বললাম, "তোমার কি মাথা-টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই টাকা পয়সা ও সোনা গয়না কোথাও নিয়ে যেতে দিব না। এইগুলো আমার ভবিষ্যৎ। আমার দাদা অনেক ভালোবেসে এই গয়নাগুলো আমাকে দিয়েছে। আমি এই গয়নাগুলো তোমাকে নষ্ট করতে দিব না।" আমি যখন বাধা দিতে শুরু করলাম, তখন চেতন আমার উপর মারধর শুরু করলো। সে তখন আমাকে জোর জবরদস্তি একটা চেয়ারের মধ্যে বসিয়ে দিয়ে আমার হাত পা ও মুখটাকে বেঁধে দিল। তারপর ঘরের দরজাটাকে বন্ধ করে দিয়ে আমাকে একা ফেলে সোনা গয়না ও টাকা পয়সা নিয়ে বেরিয়ে চলে গেল। সে একবারও আমার কথা ভাবেনি। আমি তো প্রণবকে ভুলে গিয়ে চেতনকে নিজের স্বামীরূপে গ্রহণ করে নিয়েছিলাম।
ওইভাবেই আমি নিজের বাড়িতে ৩ দিন বন্দী হয়েছিলাম। তারপর কোনো রকমভাবে হাতের ও পায়ের বাঁধন খুলে দিয়ে ৩ দিন পরে আমি দাদার বাড়ি গেছিলাম। ওই সময় আমার চুল এলোমেলো হয়েছিল এবং আমার অবস্থা খুবই খারাপ হয়েছিল। চেতন আমাকে মেরে আমার পুরো শরীরে দাগ করে দিয়েছিল। আমি যখন ওই অবস্থায় দাদার বাড়ি গিয়ে দরজায় বাড়ি দিলাম, তখন দাদা দরজা খুলে দেখল আমার পুরো আধমরা অবস্থা হয়ে গেছে। আমাকে ওই অবস্থায় দেখে দাদা তাড়াতাড়ি আমাকে ঘরের ভিতরে নিয়ে এসে জিজ্ঞেস করলো, আমার এই অবস্থা কে করেছে? আমি তখন দাদা ও বৌদিকে সব সত্যি কথা বললাম। আমাকে ওই অবস্থায় দেখার পরেও আমার বৌদি তো আমার উপরেই সন্দেহ করেছিল। আমাকে ওই অবস্থায় দেখার পরেও বৌদি বলল, তুমি নিশ্চয়ই এটা নাটক করছো চেতনের সঙ্গে সংসার না করার জন্য। আমি তোমার সব নাটক বুঝতে পারি, কারণ চেতন খুবই ভালো ছেলে। ও তোমার উপরে মারধর করতেই পারে না। আমার চেতনের উপরে বিশ্বাস আছে। তুমি নিশ্চয়ই ওই প্রণবের সঙ্গে বিয়ে করার জন্য এগুলো নাটক করছো এবং চেতনকে বদনাম করছো। আমি তখন কেঁদে বৌদিকে বললাম, তোমার চেতনের উপরে বিশ্বাস আছে, কিন্তু আমার যে এই অবস্থা সেটা দেখার পরেও তোমার কি আমার বিশ্বাস হয় না? আর আমি যদি প্রণবকে বিয়ে করতাম তাহলে তো অনেক দিন আগেই প্রণবের সঙ্গে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি। প্রণব তো এখনও বিয়ে করেনি। আমি তো এখনও চাইলে তার সঙ্গে পালিয়ে যেতে পারতাম। তাহলে আমি এই বাড়িতে কেন এসেছি? তোমরা একবার আমার কথা বিশ্বাস করো। আমার মনে প্রণবের জন্য আর কোনো জায়গা নেই। আমি তখন দাদাকে বললাম, দাদা তুমি আমার কথা আর বিশ্বাস করো। আমি তোমাদের সব সত্যি কথা বলেছি। চেতন আমার উপরে মারধর করত। আর সে তোমার দেওয়া সমস্ত গয়না ও টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ও আমাকে ঠকিয়েছে। দাদা তখন আমাকে বলল, ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি চেতন কোথায় গেছে। আমার কথা শোনার পরে দাদা চেতনের অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল। এমনকি পুলিশের কাছে চেতনের নামে রিপোর্ট করেছিল। কিন্তু চেতনকে খুঁজে পাওয়া যায়নি। আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছিল। প্রায় ১ মাস হয়ে গেছিল, কিন্তু চেতনের কোনো খোঁজ খবর ছিল না। এই ১ মাসে আমার মুখে কোনো হাসি ফুটেনি। মাঝে মধ্যে যখন বাড়ির বাগানে একা বসে থাকতাম, তখন প্রণবকে মাঝে মধ্যে দেখতে পেতাম এবং সেও আমাকে দূর থেকে দেখত, কিন্তু আমাদের কথা বলার সাহস হতো না। কারণ কথা বললে হয়তো আমার বৌদি এটাই ভেবে বসতো যে আমি হয়তো এখনও প্রণবকেই ভালোবাসি এবং আমি হয়তো চেতনের সঙ্গে কিছু খারাপ করেছি। কিন্তু সেদিন আমার মনে হয়েছিল, যদি আমার প্রণবের সঙ্গে বিয়ে হতো তাহলে আজ আমি সুখে সংসার করতাম। আমার এত কষ্ট হতো না। এইভাবে প্রায় ২ মাস কেটে যায়, কিন্তু চেতনের কোনো খোঁজ খবর ছিল না। একদিন রাত্রেবেলা ১২টার সময় আমাদের বাড়ির বেল বাজে। তখন দাদা দরজা খুলে দেখে চেতন আধমরা অবস্থায় দরজা ধরে দাঁড়িয়ে আছে। দাদা তখন তাকে ওই অবস্থায় দেখে বাড়ির ভিতরে নিয়ে আসে। দাদা তখন চিৎকার করে আমাকে ও বৌদিকে ডাকতে শুরু করে। আমি রুম থেকে বেরিয়ে চেতনকে ওই অবস্থায় দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। চেতন তখন হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইলো এবং আমার পা ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো আর বলল, সুতপা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় পাপ করেছি, যার শাস্তি আমি গত ২ মাস ধরে পেয়েছি। সেদিন চেতন আমাকে সব সত্যি কথা বলেছিল। সে বলেছিল যে কিভাবে একটা ইচ্ছাধারী নাগিনের ফাঁদে পড়ে সে নিজের সব কিছু শেষ করে দিয়েছে। একদিন চেতন যখন প্রাইভেট সেক্টর থেকে বাড়ি ফিরছিল, সেদিন রাত্রেবেলা জঙ্গলের পাশ দিয়ে আসার সময় একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়েছিল। তারপরে মেয়েটার কান্নার শব্দ পেয়ে চেতন যখন গাড়িটাকে একটা সাইডে রেখে যখন জঙ্গলের দিকে গেল, তখন দেখল একটা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় হাঁটু গেঁথে মাথা নিচু করে বসে কাঁদছে। চেতন তখন সেই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সে কেন কাঁদছে? মেয়েটা তাকে বলল, সে নাকি বাসুকির অভিশাপে নারী হয়ে গেছে। আমার বর ভয় পেয়ে তাকে বলেছিল, তুমি এসব কি বলছো? আর তুমি এই রকম অবস্থায় জঙ্গলে একা কেন বসে আছো? মেয়েটা তখন নিজের ফাঁদে আমার বরকে ফেলেছিল এবং তাকে নাগমণির লোভ দেখিয়ে ওই নাগিনী নিজেকে আমার স্বামীকে দিয়ে ভোগ করতে বলেছিল। ওই নাগিনী চেতনকে বলেছিল, চেতন যদি তাকে ভোগ করে তাহলে সে আবার নাগিনী হয়ে যাবে এবং সে নারী হয়ে থাকতে চায় না, সে নাগিন হতে চায়। এবং আমার বর যদি তাকে নাগিন করে তাহলে সে নিজের নাগমণি আমার বরকে দিয়ে দেবে। চেতন ওই নাগমণির লোভে ওই নাগিনীকে সারা রাত ভোগ করেছিল। তারপর আমার বরকে নিজের প্রেমের ফাঁদে ফেলে তাকে পাগল করে দিয়েছিল এবং ওই নাগিন বলেছিল, আমার বর যদি তার সমস্ত সোনা গয়না ও টাকা পয়সা ওই নাগিনকে দিয়ে দেয় তাহলে সে আমার বরকে নাকি অমর করে দেবে এবং তাকে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি করে দিবে। এই সব কিছুর লোভে আমার বর সেদিন সমস্ত সোনা গয়না ও টাকা পয়সা ওই নাগিনের হাতে দিয়েছিল এবং সেদিন বর যখন টাকা দিয়েছিল তখন পেছন দিক থেকে কেউ একজন আমার বরকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। তারপর আমার বর যখন চোখ খুলে দেখল সে একটা ঘরের মধ্যে বন্দী হয়েছিল, তখন সে বুঝতে পেরেছিল ওই মেয়েটা কোনো নাগিন ছিল না, সে একজন বেঈমান ও ঠকবাজ মহিলা,
যে কিনা রাতের অন্ধকারে ছেলেদের সঙ্গে সম্পর্ক করে তাদের কাছ থেকে সমস্ত সোনা গয়না ও টাকা পয়সা নিয়ে তাদের জীবনটাকে নষ্ট করে দেয়। আসলে আমার বর যখন জানতে পেরেছিল তার মতোই আরও অনেক ছেলের জীবন এই নাগিন নষ্ট করেছে, তখন বর বুঝতে পেরেছিল ওই মেয়েটা ফ্রড। সে কোনো ইচ্ছাধারী নাগিন নয়। ওই মেয়েটা তার দু একজন ছেলেদেরকে নিয়ে ওই নোংরা কাজ করে। এবং আমার বর সেখান থেকে অনেক কষ্ট করে পালিয়ে আমার কাছে ফিরে এসেছিল। সেদিন আমার বর আমার হাতে পায়ে ধরে আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমি চেতনকে ক্ষমা করে দিয়েছিলাম এবং বলেছিলাম আমি তাকে একটা সুযোগ দিতে চাই। সব কিছু শোনার পরে আমার বৌদি আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমার দাদাও আমার কাছে ক্ষমা চেয়েছিল। পরে জানতে পেরেছিলাম ওই মেয়েটার নামে অনেকেই নাকি থানায় রিপোর্ট করেছে। ওই ঘটনাটা হওয়ার 6 মাস পরে ইচ্ছাধারী নাগিন মানে ওই বেঈমান ও ঠকবাজ মহিলা ও তার চেলাচম্পটদের পুলিশে ধরেছে। আজ আমি ও চেতন অনেক ভালো আছি এবং সুখে আছি। ওই ঘটনাটা হওয়ার পর থেকে চেতনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে নিজেকে অনেক পরিবর্তন করেছে। সে আমাকে অনেক ভালোবাসে। আমি এখন প্রেগনেন্ট আছি ও খুব তাড়াতাড়ি আমি মা হতে চলেছি এবং চেতন বাবা হতে চলেছে। সে আমার খুব যত্ন নেয় এবং খুব খেয়াল রাখে। আমার দাদা ও বৌদি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে আমাদের সঙ্গে দেখা করতে। আসলে মানুষের বেশি লোভ ভালো নয়। বেশি লোভ করতে গিয়ে মানুষ নিজের কষ্ট নিজেই ডেকে আনে। এজন্যই বলে কারো কাছে যদি অল্প টাকা থাকে সে অল্প টাকাতেই খুশি থাকলে ভালো। অল্প টাকার মধ্যে খুশি থাকার চেষ্টা করতে হয়, নইলে এই রকম বিপদ আসতে খুব বেশি সময় লাগে না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।